আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের রাজনীতিতে একটি শব্দ, একটি ন্যারেটিভ খুব শক্তভাবে ছেঁটে গেছে। যেরকম ঠিক গ্রামের পুকুর ঘাটে, শান বাঁধানো পুকুর ঘাটে শ্যাওলা একেবারে ছেঁটে যায়, জমে থাকে, বসে থাকে সিঁড়ির গায়ে, ঠিক এই শব্দটা বাংলাদেশের রাজনীতিতে একেবারে এইভাবে ছেঁটে গেছে। এটা এখান থেকে খুব সহজে উঠবে না। শব্দটা কি? শব্দটা হচ্ছে মুনাফেক। এটা কিন্তু এতদিন শুধু কেউ ব্যক্তিগতভাবে একজন আরেকজনকে বলতো, কিন্তু এই মুনাফেক শব্দটা রাজনীতির ভিতরে ঢুকে পড়েছে। এই শব্দটা সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, তাহলে প্রথম শুনেছিলাম ভারতের গুপ্তচর এবং জাসদের সভাপতি, ফ্যাসিস্ট সরকারের অন্যতম সহযোগী হাসানুল হক ইনুর মুখে। এই হাসানুল হক ইনু ওই সময় বিএনপি এবং জামাতকে মুনাফেক বলে সে প্রথম সম্বোধন করে। এরপরে মাঝে মাঝে তারা এই শব্দটা ব্যবহার করতো, ওইভাবে অত জোরালো ভাবে না, অল্প অল্প মৃদুভাবে। এরপরে এই শব্দটা চরমোনাই এবং অন্যান্য যারা এই বিভিন্ন পীর তরিকার লোকজন আছে, আপনার ওই যে বক্তে নসর মাইজ ভান্ডারি তরিকত ফেডারেশনের, এরা জামাত ইসলামকে উদ্দেশ্য করে এই শব্দটা ব্যবহার করা শুরু করলো, মাঝে মাঝে হালকা। তবে এই শব্দটা সবচেয়ে বেশি ব্যবহার শুরু হলো এই 5 আগস্ট 2024-এর পরবর্তী সময়ে এসে। শব্দটা একেবারে নির্দিষ্ট করে ফেলানো হলো জামাত ইসলামের জন্য। আর এই কাজটা কে করলো? শাহেদ আলম, যাকে অনেকেই আপনারা অন্য একটা নামে ডাকেন এবং সবাই চিনেন। এই শাহেদ আলম লোকটার কপাল আসলে খুব খারাপ। এই লোকটা শেখ হাসিনা সরকারের আমলে সে যে কোনো একটা পদের জন্য হেন কোনো প্রচেষ্টা নাই যা করে নাই। সজীব ওয়াজেদ জয়ের পায়ে তেল মেরেছে, পা চেটে খেয়েছে, শেখ হাসিনাকে তেলিয়েছে। কিন্তু শেখ হাসিনা তো মানুষ চেনে, সে কিন্তু প্রচন্ডভাবে মানুষ চেনে। সে কোনটা মানুষের জাত আর কোনটা অমানুষের জাত শেখ হাসিনা এটা খুব ভালো করে চেনে। যার কারণে এই লোকটাকে শেখ হাসিনা কোনোদিন পাত্তা দেয়নি। এরপরে সে শেখ হাসিনা সরকারের শেষের দিকে এসে ভাবলো, যখন দেখলো চতুর আছে, কিন্তু প্রচুর চালাক এবং মেধাবীও, প্রচন্ড মেধাবী, আর সাংবাদিকতা করে। সাংবাদিকতা করলে তার ভিতরে একটু ওই টাউট জাতীয় এই স্বভাবটা থাকে, তো সে এটা বোঝে। বোঝার পরে সে যখন দেখলো যে আওয়ামী লীগ সরকার বিদায় নিতে যাচ্ছে এবং বিদায় নেবে, সে তখন তার ভোল পাল্টে ফেললো মুহূর্তের ভিতরে, গিরগিটির মতো। পরে বিএনপির সাফাই গাওয়া শুরু করলো, বিএনপির পক্ষে কথা বলা শুরু করলো, তারেক রহমানকে সে প্রশংসা করা শুরু করলো। এর ভিতরে বাংলাদেশের মানুষও তো আর কম মেধাবী নয়, জনগণকে তো বোকা ভাবলে হবে না। এই জনগণ যে কি পারে সেটি তো আপনারা দেখেছেন, 5 আগস্টে তো দেখিয়ে দিয়েছে। তো এই জনগণ কি করলো, যখন সে বিএনপির পক্ষ হয়ে এরকম তেল মারা শুরু করলো বিএনপিকে, এমনকি তারেক রহমানকে তেল মারা শুরু করলো, জনগণ তো তখন বুঝে ফেললো যে ও তো ওইখানে হতাশ হয়ে বিএনপির কাছে আসছে, এখন বিএনপিকে তো ধ্বংস করবে। তখন জনগণ শাহেদ আলমের ওই পূর্বে যে সজীব ওয়াজেদ জয়কে তেল মারতে গিয়ে তারেক রহমানকে যে ভাষায় গালিগালাজ করেছিল, শেখ হাসিনাকে তেল মারতে গিয়ে খালেদা জিয়াকে যে ভাষায় গালিগালাজ করেছিল, শেখ মুজিবকে তেল মারতে গিয়ে জিয়াউর রহমানকে যে ভাষায় গালিগালাজ করেছিল, এই ভিডিওগুলো সামনে নিয়ে চলে আসলো। তো তারেক রহমানের নিশ্চয় এইগুলো দৃষ্টিগোচর হয়েছে এবং সে একেবারে মরিয়া হয়ে উঠে পড়ে লেগে গেল, যে করেই হোক বিএনপিকে ডিফেন্ড করে, জামাতকে ঘৃণা করে, জামাতের বিরুদ্ধে ঘৃণা উৎপাদন করে তাকে তারেক রহমানের নজরে আসতে হবে, এবং যদি এবার একটা পদ মেলে। কিন্তু তারেক রহমানও ওই শেখ হাসিনার মতো শাহেদ আলমকে চিনতে ভুল করে নেই, যার কারণে সবাই, অনেকেই তারেক রহমানের কাছে ঠাঁই পেলেও এই শাহেদ আলম ওখানে ঠাঁই পায় নাই। তার এখন সে হতাশায় হয়তো রাতের অন্ধকারে বিছানায় শুয়ে নিজের চুল নিজেই ছেড়ে, যাই হোক ওইগুলো কথা না, কথা হচ্ছে যে সে জামাতকে উদ্দেশ্য করে এই মুনাফেক শব্দটা সম্ভবত প্রথম যখন সাদিক কায়েম প্রকাশ করলো যে সে ছাত্র শিবির, তখনই সেই প্রথম এই বিতর্কটা উস্কে দেয় যে মুনাফেকের রাজনীতি, এরা মুনাফেক। এরপর থেকে বিএনপি এবং বামরা এই শব্দটা লুফে নিল, জামাতের উদ্দেশ্যে তারা এইটা ব্যবহার করা শুরু করলো।
এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে শব্দটা আসলে মুনাফেক কাকে বলে, তাহলে আমাদের একটু জানা দরকার। আপনারা সবাই জানেন, আমি জাস্ট মনে করে দিচ্ছি। মুনাফেক হচ্ছে একটা হাদিসে, আপনারা আমার ভুল হলে বলে দিবেন, আয়াতুল মুনাফিকুন সালাসাতুন আও আরবাআতুন, ইযা হাদ্দাসা কাযাবা, ওয়া ইযা আদা আখলাফা, ওয়া ইযা উতুমিনা খানা। অর্থাৎ যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ওয়াদার খেলাপ করে, আর তার কাছে কোনো আমানত রাখলে সেই আমানতের খেয়ানত করে। আর চতুর্থ যে শব্দ অন্য হাদিসে, সেটা হচ্ছে ঝগড়া লাগলে মানুষকে অশ্লীল ভাষায় গালমন্দ করে। এই চারটা যার ভিতরে থাকবে সে পূর্ণাঙ্গ মুনাফেক। আর এর একটা যদি থাকে, তার ভিতরে মুনাফেকের একটা শাখা আছে। এটা আল্লাহ রসুলের বাণী। এখন আসুন তো আমরা দেখি, একটু একটা উদাহরণ দেই ওয়াদা খেলাপ কিভাবে হয়। যেমন আমরা নির্বাচনের আগে বিএনপির যে 31 দফা ইশতেহার দিয়েছিল, এই 31 দফা ইশতেহারের ভিতরে প্রথম দফাটা কি আছে জানেন? আপনারা কি দেখেছেন? এই 31 দফা পড়েছেন? আমি এখানে দিয়ে দিচ্ছি, আর একটু দেখে দেখে পড়ি, আপনারা মিলাবেন। তারা বলছে যে আমরা যদি ক্ষমতায় আসি, তাহলে আমরা যে 31 দফা ইশতেহার দিয়েছি, সেইটা সংবিধান সংস্কার কমিশন গঠন, নাম্বার 1। বিগত 1 দশকের অধিক কালব্যাপী আওয়ামী লীগ সরকার ক্ষমতা কুক্ষিগত করিয়া রাখার হীন উদ্দেশ্যে অনেক অযৌক্তিক মৌলিক সাংবিধানিক সংশোধনী আনয়ন করিয়াছে। একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করিয়া সকল বিতর্কিত ও অগণতান্ত্রিক সাংবিধানিক সংশোধনী ও পরিবর্তন সমূহ পর্যালোচনা করিয়া এইসব রহিত অথবা সংশোধন করা হইবে এবং অন্যান্য অত্যাবশ্যকীয় সাংবিধানিক সংস্কার করা হইবে। সংবিধানে গণভোট রেফারেন্ডাম ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হইবে। এখন এই ওয়াদাটা তারা কাদের সাথে করেছে? জনগণের সাথে করেছে, সরাসরি জনগণের সাথে। তোমরা যদি আমাকে ভোট দাও আর আমি যদি সরকার গঠন করতে পারি, তাহলে আমি যে 31টা কাজ করব অগ্রাধিকার ভিত্তিতে, তার ভিতরে আমার প্রথম অগ্রাধিকার পাবে হচ্ছে এই কাজটা, সংবিধান সংস্কার। এখন আপনারা বলুন তো, এই জায়গায় বিএনপি আছে? সংবিধান সংস্কার কমিশনে তারা যাতায়াত করেছে, বিভিন্ন বিষয়ে তর্কাতর্কি হয়েছে, আলোচনা হয়েছে। অবশেষে কিছু নোট অফ ডিসেন্ট দিয়ে ওই সংবিধান সংস্কার কমিশনের যে রেফারেন্ডাম, ওইখানে তারা স্বাক্ষর করেছে। জামাত ইসলামও স্বাক্ষর করেছে, এনসিপি করে নাই। এখন সরকার গঠন করার পরে এই জায়গায় আছে আর বিএনপি? এখন যে ওয়াদা জনগণের সাথে করেছিল, সেটা কি আছে আর ওইখানে? এই একটা উদাহরণ দিলাম। এই বিষয়গুলো আলোচনা করতে গিয়ে সংসদে আরেকটি মজার ঘটনা ঘটেছে। জামাত আমির সালাউদ্দিন আহমেদকে, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে কথা দিয়ে কুপকাত করে ফেলেছে। অনেকটা বলা চলে কথা দিয়ে তাকে প্রচন্ড চপেটাঘাত করেছে। কি বলেছে একটু শুনুন। আমি দাঁড়ালেই ভালোবাসার কিছু কথা বলতে হয়। মাননীয় সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা কালকে চলে যাওয়ার পরে আমাকে ভালোবেসে একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে আমি একটি অসত্য কথা এখানে বলে গেছি, আমি এটা জানতে পারলাম। তা আসলে আল্লাহ তাআলা তাকে অপূর্ব দক্ষতা দিয়েছেন। জাস্ট বোতলটা পরিবর্তন করে মেটেরিয়ালসটা ঠিক রেখে তিনি সত্যকে মিথ্যা হিসাবে এবং মিথ্যাকে সত্য হিসাবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন। এই জন্য শুধু তাকে ধন্যবাদ জানানোর জন্য আমি এখানে দাঁড়িয়েছি। মাননীয় স্পিকার, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসলে ব্যাপারটা কি জানেন? যারা বুদ্ধিমান জ্ঞানী তারা কথা কম বলে, আর যাদের জ্ঞানের গভীরতা কম এবং অন্য কারো কথায় যারা নাচে, তারা কোনো আগ পিছ চিন্তা না করে শুধু ওইখান থেকে তাকে যা বলে দেওয়া হয় যে এইভাবে তুমি বলো, ও তখন ওইটাকে খুব ফোর্স ক্রিয়েট করে গলা উচ্চস্বরে বলে ওইটা নিয়ে চিল্লাপাল্লা করে। তখন প্রাথমিক অবস্থায় মানুষ মনে করে যে এই লোকটা অনেক জানে, অনেক জ্ঞানী, অনেক মেধাবী, এবং সে যা বলছে এটা সঠিক। কিন্তু ওই যে প্রকৃত মেধাবী এবং জ্ঞানীরা যখন চুপ করে থাকে, চুপ করে থাকতে থাকতে সে যখন মুখ খোলে, অল্প দুই একটা কথায় ওই যে বেশি কথা বলছে তাকে এমন ভাবে একটা মার দেয়, এই মারটার শুধু শব্দ আছে, কোনো সাউন্ড নাই। বুঝতে পারছেন বিষয়টা?
এই মারের কোনো শব্দ হয় না, কিন্তু যেখানে লাগে সেখানে পুরে সারখার হয়ে যায়। এরকমই জামাত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন তিনি মিথ্যা কথা বলেছেন। আর এর জবাবে জামাত আমির তো কথা কম বলে, আপনারা জানেন, মেধাবী মানুষ, ডাক্তার মানুষ, তারপরে দীর্ঘদিনের রাজনীতিবিদ, প্রচন্ড জ্ঞানী, এবং তিনি একটা দলের প্রধান। চুপ করে থাকতে থাকতে তিনি এই মারটা দিয়েছেন। এখন এই মার খাওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রী একেবারে নিশ্চুপ হয়ে গেছে, একেবারেই নিশ্চুপ হয়ে গেছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রী যখন এইভাবে জামাত আমিরের কাছ থেকে মায়ের খেয়েছেন, চপেটাঘাত খেয়েছেন, তখন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরাট একটা সমর্থক গোষ্ঠী এদেশে আছে না, এবার তারা মাঠে নেমেছে জামাত আমিরকে গালিগালাজের জন্য। তো আমরা এই গালিগালাজগুলো শুনতে থাকি। এই গালিগালাজের জবাব জামাত আমির কোন ভাষায় আবার দেয়, কিভাবে দেয়, সেইটা দেখার জন্য অপেক্ষায় থাকি। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।